হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলুন আজকের এই ভিডিওতে ইরান আর ইসরায়েলের যে ওয়ারের লেটেস্ট আপডেট সেটা নিয়ে ডিসকাস করব, তার সাথে চারটে স্টক নিয়ে আলোচনা করব। কিন্তু সেখানে যাওয়ার আগে চলুন দেখা যাক নিফটি ফিফটি কেমন পারফর্ম করলো আজকে। তো দেখুন নিফটি ফিফটি আজকে কিন্তু 1.10% ডাউন গেছে, 246 টাকা 90 পয়সা মতো ডাউন গেছে। তো দেখতেই পাচ্ছেন নিফটির যে ট্রেন্ড সেটা কিন্তু মর্নিংয়ে কিন্তু ভালো রকম গ্যাপ ডাউনে ওপেনিং হয়, তারপর দেখুন একটু রিকভার করার চেষ্টা করে, বাট তারপরে কিন্তু ধীরে ধীরে নিচের দিকেই ডাউনে যায়। মোটামুটি 1%-এর উপরে কিন্তু ডাউন গিয়ে ক্লোজ দিয়েছে আজকে। তো পুল ব্যাক করার চেষ্টা করে, বাট ক্লোজ কিন্তু 1% ডাউনে গিয়ে দিয়েছে। তো সেই জন্য আপনাদের পোর্টফোলিও হয়তো আজকে ভালো রকম ডাউনই যাবে, কারণ ওভারঅল যদি মানে সেক্টর পারফরমেন্স দেখেন, মানে নিফটি মিড ক্যাপ, নিফটি স্মল ক্যাপ, সমস্ত জায়গাতে কিন্তু ভালো রকম ডাউন ছিল। আর নিফটি 100-এও 1.24% ডাউন, নিফটি ফিফটিও 1.10%, নিফটি 200-ও 1.29%। তো মোটামুটি ওভারঅল কিন্তু মানে সমস্ত ইন্ডেক্সই আজকে বাজে পারফরমেন্স দেখিয়েছে। আর সেক্টর ওয়াইজ যদি দেখেন, কেবলমাত্র নিফটি অয়েল অ্যান্ড গ্যাস একটু ভালো পারফরমেন্স দেখিয়েছে, মানে পজিটিভে ক্লোজ দিয়েছে। বাদবাকি যে সমস্ত সেক্টর দেখছেন, এনার্জি, মেটাল, অটোমোবাইল, ফার্মা, কনজামশন, কনস্ট্রাকশন, আইটি, ব্যাঙ্ক নিফটি সমস্ত কিন্তু নেগেটিভে ক্লোজ দিয়েছে, মানে চারপাশে শুধু লাল আর লাল। তো আজকে কিন্তু ভালো রকম প্যানিক সেলিং হয়েছে, সেই কারণে কিন্তু মার্কেট এতটা বাজে পারফরমেন্স দেখিয়েছে। কিন্তু আসার কথা এটাই যে ডাও জোন্সের যদি ফিউচার্স দেখেন তাহলে কিন্তু এখন পজিটিভে চলছে। তো যেটা S&P 500, ন্যাসড্যাক, রাসেল 2000 ইন্ডেক্স, NYSE কম্পোজিট সমস্ত ইন্ডেক্সই কিন্তু পজিটিভে মানে চলছে। তো আজকে কিন্তু ওভারঅল সেন্টিমেন্ট ভালো দেখাচ্ছে ইউএস স্টক মার্কেটের, কারণ ওখানে যে রিটেল আর্নিংস বেরিয়েছে সেগুলো ভালো দেখা গেছে, সেই জন্য কিন্তু ভালো পারফরমেন্স দেখাচ্ছে। তো চলুন ওয়ার রিলেটেড আপডেটটা দেখে নেওয়া যাক। তো ইসরায়েল ওয়ার ক্যাবিনেট মিটস অন রেসপন্স অ্যাজ ওয়ার্ল্ড লিডার্স আর্জ রিস্ট্রেন্টস, মানে যেটা ইউএন যেটা আছে, মানে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন যেটা আছে, সেখানে মানে তারা আর্জ করেছে ইসরায়েলকে যে ওয়ারটা যেন না চালায়, মানে রিস্ট্রেন্ট করতে বলা হয়েছে, মানে থামাতে বলা হয়েছে। কারণ ইরানের তরফ থেকে যে 300 ড্রোন আর মিসাইল অ্যাটাক করা হয়, তো ইসরায়েলি সেনা সেটা কিন্তু মোটামুটি প্রতিহত করে বা আটকায়। তো সেই কারণে কিন্তু মানে বাকি যে ইউএন নেশন থেকে, ইউনাইটেড নেশন থেকে বলা হচ্ছে যে যেন ঘুরিয়ে ইসরায়েল কোনো রিপ্লাই বা অ্যাটাক না করতে যায় ইরানের উপর। তো ইরানের তরফ থেকে জানানো হয়েছে যে আর কোনো অ্যাটাক এরা করবে না, এখন আপাতত কোনো প্ল্যান নেই। তো দেখুন এখানে নিউজে আরও ডিটেলে লেখা আছে যে ইসরায়েলি যে সেনা আছে, মানে ইসরায়েলের যে অফিসার্স আছে, সেটা তারা এখানে বলেছে যে এনবিসি নিউজকে যে কান্ট্রি উইল রেসপন্ড, মানে তারা কিন্তু রেসপন্ড করবে, বাট দ্যাট নো ফাইনাল ডিসিশন হ্যাজ মেড অন দ্য স্কেল or timing that response. The country's war cabinet will convene today after an hours long meeting last night. এটাই কিন্তু জানা গেছে যে এরা হয়তো রেসপন্স করবে, বাট কবে কখন করবে সেটা মিটিংয়ের পরই জানা যাবে। আর আরও একটু ডিটেলে যদি দেখেন যে ইউএন সেক্রেটারি জেনারেল তিনি বলেছেন যে স্টেপ ব্যাক ফ্রম ব্রিঙ্ক, মানে এই যে যুদ্ধর মানে দিকে না এগিয়ে পিছিয়ে আসতে বলেছে। তো প্রেসিডেন্ট জো বাইডেনও দেখুন ইসরায়েল প্রাইম মিনিস্টারকে ওয়ার্ন করেছে এবং বলেছে যে ইউএস উড নট পার্টিসিপেট ইন এনি অফেন্সিভ অ্যাকশন এগেনস্ট ইরান, মানে ইরানের উপর যদি কোনো অ্যাটাক হয় সেইখানে কিন্তু ইউএস মানে ঢুকবে না বা পার্টিসিপেট করবে না। বাট হ্যাজ প্রাইভেটলি সেড হি ফিয়ার্স দ্যাট, একটা বিচ্ছিরি টাইপের নাম আছে দেখুন, মানে ইসরায়েলের প্রাইম মিনিস্টারের, সে ট্রাইং টু ড্র্যাগ দ্য ইউএস ইনটু ওয়াইডার কনফ্লিক্ট, মানে সে চাইছে যে ইউএস এতে ইনভলভ হোক, যাতে করে মানে এই যে কনফ্লিক্ট বা ওয়ারটা হচ্ছে যাতে করে আরও ওয়াইড বা বড় বা বৃহত্তর হয়, সেটাই কিন্তু এটা জো বাইডেন জানিয়েছে। তো এখনও অবধি কিছু অ্যাটাক হয়নি, হলে কিন্তু রেজাল্ট খুব খারাপ হবে স্টক মার্কেটের জন্য।
তো এরপর দেখুন ক্রুড অয়েলের প্রাইস মানে হঠাৎ করেই মানে গতকালকে যেমন 92 টাকা অবধি চলে গেছিলো, সেটা কিন্তু আজকে অনেকটা ডাউনফল হয়েছে। দেখতে পাচ্ছেন 1.15% ডাউন গেছে, 89 টাকা 41 পয়সাতে কিন্তু ট্রেড করছে, যেটা কিন্তু ইন্ডিয়ান স্টক মার্কেটের জন্য ভালো। বিশেষত ক্রুড অয়েল যে সমস্ত স্টকে লাগে কাঁচামাল হিসেবে, আমি কালকেই বলেছিলাম যে পেন্ট সেক্টরে মেনলি ক্রুড অয়েল ব্যবহার করা হয়, সেই সমস্ত সেক্টরের জন্য কিন্তু এটা ভালো খবর। তো সেই জন্য দেখুন কালকে মোটামুটি স্টকগুলো একটু ওয়াচ লিস্টে বা র্যাডারে রাখবেন, যেগুলো কিন্তু মানে ভালো রকম মুভমেন্ট দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখুন প্রথম যে স্টক সেটা হচ্ছে এশিয়ান পেন্টস, সেটা 0.35% ডাউন গেছে, আজকে 10 টাকা 10 পয়সা মতো ডাউন গেছে, 2844 টাকা 40 পয়সাতে ট্রেড করছে। তো দেখতে পাচ্ছেন যে একটা রেঞ্জ বাউন্ড হয়ে আছে, মোটামুটি এই জায়গাতে ট্রেড করছে। অনেকটা উপরে উঠেছিল, নিয়ে একটা এম প্যাটার্নের ব্রেকডাউন দিয়ে তারপর দেখুন এইখানটাতেই মানে রেঞ্জ বাউন্ড হয়ে আছে, মানে এই জায়গায় কয়েকদিন ধরে কনসলিডেট করছে। তো এটা একটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে দেখতেই পাচ্ছেন। তো যদি আপওয়ার্ড মুভমেন্ট দেখায় এখান থেকে, মানে এই রেজিস্ট্যান্সটা যদি ব্রেক করতে পারে এই জায়গায়, দেন কিন্তু ভালো রকম মুভমেন্ট দেখা যেতে পারে উপরের দিকে। তো এই স্টকটা কিন্তু নজরে রাখবেন। আর এই স্টকটার একটা নিউজও এসছে, সেটা হচ্ছে যে নতুন করে এরা নতুন একটা পেন্ট লঞ্চ করেছে। এশিয়ান পেন্টস লঞ্চেস নিও ভারত ল্যাটেক্স পেন্ট টু ট্যাপ অন বুমিং ডিমান্ড। বুমিং ডিমান্ডকে ট্যাপ করার জন্য বা ধরার জন্য এরা নতুন একটা পেন্ট লঞ্চ করেছে, সেটা দেখতে পাচ্ছেন নামটা নিও ভারত ল্যাটেক্স পেন্ট। এইটা মানে কিসের জন্য বা কোন সেগমেন্টে হচ্ছে, তো সেগমেন্টটা হচ্ছে নতুন সেগমেন্ট বিং অ্যাফোর্ডেবল অফারিং ওভার 1000 সেডস ফর কনজিউমার্স। মানে এটা অ্যাফোর্ডেবল প্রাইসে কিন্তু এটা আনবার চেষ্টা করেছে। তো এটা এখানে দেখুন ডিটেলে বলা আছে যে এরা 15 এপ্রিল মানে আজকে বলেছে যে বা লঞ্চ করেছে ভেঞ্চারিং ইনটু নিউ ক্যাটাগরি অফ পেন্ট অ্যাজ রোবাস্ট গ্রোথ ইন দ্য সেক্টর ড্রিভেন বাই ইনক্রিজিং আরবানাইজেশন, rising disposable income encouraged existing players to tap into the booming demand and lap in more market share। মানে আরও মার্কেট শেয়ার গেইন করার জন্যও কিন্তু এরা নতুন নতুন লঞ্চ করছে, নতুন নতুন পেন্টের লঞ্চ করেছে। তো এই যে সেগমেন্ট, সেই সেগমেন্টটা অ্যাফোর্ডেবল করবার চেষ্টা কিন্তু চলছে। তো এটাই কিন্তু এখানে বলা হয়েছে। আরও যদি ডিটেলে দেখেন, এর যেটা ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার অমিত সিঙ্গেল, তিনি কি বলেছেন যে নিও ভারত ল্যাটেক্স পেন্ট মেক্স ওয়ান অফ এশিয়ান পেন্টস মোস্ট সিগনিফিকেন্ট লঞ্চেস টু ডেট। উইথ দিস প্রোডাক্ট উই আর revolutionizing the industry by introducing a completely new category, making it more accessible to consumers across India। মানে এই নিউ ক্যাটাগরিতে তারা কিন্তু রেভলিউশনাইজ করতে চলেছে, এবং যে নতুন ক্যাটাগরি যেটা রয়েছে, যেটা অ্যাক্সেসেবল টু কনজিউমার হবে, সেইটার দিকে কিন্তু এরা ভালো রকম টার্গেট নিয়ে এগোচ্ছে, যাতে করে এরা আরও মার্কেট শেয়ার গেন করতে পারে। তো দ্য কোম্পানি অলসো অনবোর্ডেড ক্রিকেট প্লেয়ার বিরাট কোহলি অ্যাজ ব্র্যান্ড অ্যাম্বাসেডার ফর নিউ লঞ্চ। এই যে নতুন লঞ্চ করেছে তার জন্য নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার বিরাট কোহলিকে এরা করেছে। By partnering the unorganized segment with branded solution, we aim to expand the market and drive category growth as a market leader। তো এর যে ডিরেক্টর আছে, ম্যানেজিং ডিরেক্টর, সেটাই বলেছে যে এরা কিন্তু মার্কেট লিডার পজিশনটা মানে হোল্ড করার জন্য এবং নিজেদের এক্সপ্যান্ড করার জন্য এই ক্যাটাগরিটাকে লঞ্চ করেছে, এবং এই ক্যাটাগরির যে ব্র্যান্ড অ্যাম্বাসেডার সেটা বিরাট কোহলিকে করা হয়েছে। তো এটা স্টকটার জন্য ভালো খবর, তো নজর রাখবেন স্টকটার উপর। নেক্সট যে স্টক সেটা হচ্ছে বার্জার পেন্টস। তো স্টকটা আজকে দেখুন 1.94% ডাউন গেছে, 10 টাকা 80 পয়সা ডাউন গেছে, ট্রেড করছে 545 টাকা 95 পয়সায়। তো এই স্টকটাও দেখুন এই জায়গাটাতে কিন্তু রেঞ্জ বাউন্ড হয়ে গেছে, মানে অনেক দিন ধরে এই রেঞ্জেই ঘোরাঘুরি করছে। যদি এই 600 রেঞ্জটার ব্রেকআউট দেয় তাহলে কিন্তু স্টকটার ভালো রকম মুভমেন্ট হবে। কিন্তু দেখুন স্টকটা এখন সাপোর্ট লেভেলের কাছে ঘোরাঘুরি করছে, মানে এই জায়গায় ঘোরাঘুরি করছে। তো এই জায়গা থেকে যদি 600 অবধিও রান আপ দেয় তাহলেও কিন্তু আপনাদের একটা সার্টেন পার্সেন্টেজ গেইন হওয়ার সম্ভাবনা থাকছে। আর যেহেতু এই জায়গায় অনেক দিন ধরে কনসলিডেট হচ্ছে, তো এই সাপোর্ট লেভেল থেকে একটু একটু করে অ্যাকুমুলেট করার কথা ভাবতে পারেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে সিরকা পেন্টস। সিরকা পেন্টস দেখুন আজকে 4.98% ডাউন গেছে, 16 টাকা 80 পয়সা ডাউন গেছে, ট্রেড করছে
320 টাকা 50 পয়সাতে। তো এই স্টকটাও দেখুন একটা সুন্দর ট্রেন্ড ফলো করে কিন্তু উপরের দিকে উঠছিল, কিন্তু এই ট্রেন্ডের যে ব্রেকডাউন সেটা নিচের দিকে দেখুন এই জায়গায় দেয়। তারপর এর যেটা সাপোর্ট লাইন আমি এই জায়গাটাতে ড্র করে রয়েছি, সেই জায়গাটাতেই দেখুন সাপোর্ট নিয়ে আবার ধীরে ধীরে উপরের দিকে যায়। কিন্তু এই যে ট্রেন্ড লাইনের ব্রেকডাউন দিয়েছে সেইটা কিন্তু এখন এর রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, যদিও এই অবধি আসেনি, মানে এই অবধি আসার আগেই কিন্তু একটু ঘুরে আবার নিচের দিকে নামছে। তো স্টকটা এখন এই যে ট্রেন্ড লাইনটা ড্র করে রেখেছিলাম সেইটার কিন্তু একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, মানে এই ট্রেন্ড লাইনটা একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, যদিও নিচের দিকে আসে, এবং এই জায়গাটাতে সাপোর্ট হিসেবে কাজ করবে এই জায়গাটা। তো এখন এই জায়গাতেই কয়েকদিন ঘোরাঘুরি করার সম্ভাবনা রয়েছে। যদি আর্নিংসের ভালো রিলিজ করতে পারে তাহলে কিন্তু এইটার ব্রেকআউট দিয়ে আবার এই চ্যানেলের মধ্যে যাওয়ার চেষ্টা করতে পারে। তো স্টকটা দেখুন এখন সাপোর্ট লেভেলের কাছাকাছি রয়েছে। তো এই স্টকটাও উড কোট বা উড পেইন্টের উপর ডিপেন্ডেন্ট, মানে এটাই এর মেন কাজ এদের। তো স্টকটা কিন্তু একটু নজরে রাখতে পারেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে ভিবিএল বা বরুণ বেভারেজেস লিমিটেড। তো স্টকটা দেখুন 0.34% ডাউন গেছে, আজকে 4 টাকা 75 পয়সা মতো ডাউন গেছে, ট্রেড করছে 1381 টাকা 10 পয়সায়। তো এই যে সাপোর্ট লাইনটা আমি ড্র করে রেখেছি 1380 থেকে 1390, এই রেঞ্জটা কিন্তু এই স্টকটার জন্য খুব ভালো রেঞ্জ। বারবার এই জায়গাটাতেই সাপোর্ট নিচ্ছে, দেখতেই পাচ্ছেন এই জায়গাটায় অনেক দিন ধরেই কনসলিডেট হচ্ছিল, তারপর একটা ব্রেকআউট দেয় এই জায়গায়, কিন্তু সেটা সাস্টেন্ড হয়নি। তো সেটা দেখুন এই 1380-90 রেঞ্জে আবার চলে আসে। আজকে মার্কেট আওয়ার্সে দেখবেন স্টকটা কিন্তু অনেকটাই নিচে চলে যায়, প্রায় 1350 টাকার কাছাকাছি, 1350-এরও নিচে চলে গেছিলো। বাট দেখবেন মার্কেট ক্লোজ হতে হতে কিন্তু এটা রিকভার করে দেয় অনেকটাই। কারণ এই স্টকটা কিন্তু যেহেতু সামনে সামার আসছে, মানে গ্রীষ্মকাল আসছে, তো সেইটার জন্য কিন্তু ভালো অ্যাডভান্টেজ পাবে। কারণ এরা মেনলি পেপসির বটলার, পেপসির বোতল বানায়, এবং এদের এই যে মানে রেভিনিউ এবং প্রফিট এই কোয়ার্টারে, মানে নেক্সট দুটো কোয়ার্টারে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, যে কারণে কিন্তু স্টকটার ভালো রকম স্ট্রংনেস দেখিয়ে উপরের দিকে আসে। আর তাছাড়াও আর একটা নিউজও এসেছে বরুণ বেভারেজের সম্পর্কে, যে স্টকটা কিন্তু নতুন একটা ইউনিট স্টার্ট করেছে গোরখপুরে। তো সেটাই কিন্তু এরা জানায় যে বরুণ বেভারেজের শেয়ার প্রাইস ওয়াজ ডাউন 2% ইন দ্য ওপেনিং ট্রেড, মানে শুরুতে 2%-এর মতো ডাউন ছিল আজকে, ইভেন আফটার কোম্পানি স্টার্টেড কমার্শিয়াল প্রোডাকশন অ্যাট গোরখপুর ফেসিলিটি, মানে গোরখপুরে এরা প্রোডাকশন স্টার্ট করে দিলেও কিন্তু আজকে 2%-এর কাছাকাছি শুরুর দিকে ডাউন যায়, যদিও পরে এসে অনেকটা পুল ব্যাক করে 0.34% ডাউনে গিয়ে ক্লোজ দিয়েছে। তো এটা দেখুন মানে কার্বোনেটেড সফট ড্রিঙ্কস এবং এনার্জি ড্রিঙ্কস added dairy products to be started at its production facility at গোরখপুর উত্তর প্রদেশ। তো এই সমস্ত জিনিসগুলো এরা তৈরি করবে ওই গোরখপুর ফেসিলিটিতে, সফট ড্রিঙ্কস, এনার্জি ড্রিঙ্কস এবং কিছু ডেয়ারি প্রোডাক্ট, সেগুলো কিন্তু তৈরি করবে। যদিও এই এনার্জি ড্রিঙ্ক বা হেলথ ড্রিঙ্ক এই সমস্ত ওয়ার্ড যাতে ইউজ না করা হয়, সেটা মানে ইন্ডিয়ার যে হেলথ অর্গানাইজেশন আছে সেখানে তরফ থেকে জানানো হয় বিভিন্ন ওয়েবসাইটগুলোকে, মানে ই কমার্স ওয়েবসাইটগুলোকে, যে যাতে এই সমস্ত কথাগুলো না ইউজ হয়। কারণ যদি এই সমস্ত কথাগুলো ইউজ হয় তাহলে ইউথ যে আছে সেটা কিন্তু বেশি ইনটেক করলে, কার্বোনেটেড ড্রিঙ্কগুলোর বেশি ইনটেক নিলে কিন্তু ক্ষতি হতে পারে, সেই কারণে কিন্তু এই যে ওয়ার্ডগুলো সরানোর কথা বলা হয়েছে। যদিও একটু হলেও নেগেটিভ ইম্প্যাক্ট দেখায়, বাট যেহেতু সামনে সিজনটা সামার সিজন আসছে, তো এই সমস্ত স্টকগুলোর ক্ষেত্রে এইগুলো কিন্তু লিস্ট ইফেক্ট হবে। আর স্টকটা দেখুন এক্সপ্যান্ডও করছে নিজেদেরকে ভালো করে, কারণ দেখুন হিউবন এনার্জি 11 প্রাইভেট লিমিটেড, এদের 14% স্টেক কিন্তু এরা অ্যাকোয়ার করেছে। তো এতে দেখুন ইনভেস্ট করতে চলেছে, সেটা এখানে বলেছে যে 14% স্টেক নেবে, বরুণ বেভারেজ কিন্তু কিনবে। তো এটার উদ্দেশ্য কি, মানে কেন করছে, স্পেশাল পারপোজ ভেহিকেল এনগেজ টু সাপ্লাই সোলার পাওয়ার টু কনজিউমার ইন দ্য স্টেট অফ মহারাষ্ট্র। মানে এটা কি মেনলি সোলার পাওয়ার যেটা আছে সেটা সাপ্লাই দেওয়ার জন্য কিন্তু এরা এইটা স্টেকটাকে কিন্তু নিচ্ছে। আর তাছাড়াও দেখুন আর একটা জায়গায় এরা ইনভেস্ট করতে চলেছে, তো এতেও দেখুন 14% কিন্তু ইকুইটি শেয়ার ইনভেস্ট করবে। কোন কোম্পানি না, অ্যাসপিরেটিভ ক্রিয়েটিভ ভেঞ্চার প্রাইভেট লিমিটেড,
তে কিন্তু এরা 14% স্টেক নিচ্ছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে এটাও ওই একই, টু সাপ্লাই সোলার পাওয়ার টু কনজিউমার ইন দ্য স্টেট অফ উত্তরপ্রদেশ। ওখানে মহারাষ্ট্রর যেটা কনজিউমার আছে তাদেরকে সোলার পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য কিনেছে, এখানে স্টেকটা নিয়েছে উত্তরপ্রদেশের মানে যেটা কনজিউমারদের সোলার পাওয়ারটা সাপ্লাই দেওয়ার জন্য। আর এই যে দুটো কোম্পানিকে অ্যাকোয়ার করছে 14% স্টেক, তো সেটার জন্য টোটাল কত খরচা পড়ছে এখানে ডিটেলে লেখা আছে, দেখতে পারবেন যে 5.14 কোটি টাকা খরচা হবে। আর এই অ্যাকুইজিশনটা কমপ্লিট হবে ডিসেম্বর মাসের 9 তারিখে 24 সালে। তো এটা কিন্তু স্টকটার জন্য একটা ভালো খবর। তো স্টকগুলো দেখবেন এখন সবকটাই কিন্তু সাপোর্ট লেভেলের কাছাকাছি আছে। তো আপনারা চাইলে এই মার্কেট ক্র্যাশের সময় একটু একটু করে অ্যাকুমুলেট করতে পারেন, কারণ এই সময় এক্সট্রিম ফিয়ার কাজ করছে। যদিও কোনো মানে ফিয়ারের জন্যই মেনলি কিন্তু স্টকগুলো কিন্তু ক্র্যাশ হচ্ছে। যদি দেখেন যে ওয়ারের পরিস্থিতি আরও গম্ভীর হচ্ছে, তাহলে কিন্তু স্টক মার্কেটে আরও ক্র্যাশ আসতে পারে। বাট যদি দেখেন যে ওয়ারটা রিজিওনাল বেসিসেই থেকে গেছে, তাহলে কিন্তু আবার কিন্তু স্টক মার্কেট সুন্দর রান আপ দেখাবে। তো এখন শর্ট টার্ম বেসিসে যদি এরকম ফিয়ার বা এক্সট্রিম ফিয়ার থাকে, তাহলে নিফটি কিন্তু 22,000-এর দিকে ট্রেড করতে পারে। কিন্তু যদি দেখেন যে না, সেরকম কিছু ফিয়ার নেই, তাহলে কিন্তু নিফটি আবার তার আপওয়ার্ড মুভমেন্ট বজায় রেখে কিন্তু 23,000-এর দিকে এগোবে। তবে যাই হোক, মানে যে কোনো কিছু পরিস্থিতি ডাইজেস্ট করার জন্য 2-3 দিন সময় নিয়ে কাজকর্ম করা ভালো। দেখুন পরিস্থিতি কেমন হয়, সেই অনুযায়ী পরে ভাবনা চিন্তা করবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন। আর এই সমস্ত মানে ইনফরমেশন পাওয়ার জন্য বা সমস্ত রকমের আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।